হ্যালো এভরিওয়ান, সবাই আসো। আমি ক্লাস আজকে আমাদের কেমিস্ট্রি ক্লাস ব্র্যাক অ্যাডমিশন টেস্টের আজকে ফার্স্ট ক্লাস। হ্যালো, সবাই জয়েন করো। হ্যালো হ্যালো এভরিওয়ান, সবাই আসো। আমি ক্লাস আজকে আমাদের কেমিস্ট্রি ক্লাস ব্র্যাক অ্যাডমিশন টেস্টের আজকে ফার্স্ট ক্লাস। ওকে, তোমরা জয়েন করতে থাকো, আমরা ধীরে ধীরে ক্লাসটা শুরু করব। ওকে, অনেকে এসেছে দেখছি। তো ফার্স্টে আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি অদ্রিতি কাশিয়া রেঞ্জরা, কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর ব্র্যাক অ্যাডমিশন টেস্টের জন্য। তোমরা আমাকে অদ্রিতি আপু বলে ডাকতে পারো। আজকে ফার্স্ট ক্লাস ব্র্যাকের, তো ব্র্যাক কেমিস্ট্রি লেকচারের ফার্স্ট ক্লাস। সো আমরা শুরু হয়ে যাই ধীরে ধীরে। আমাদের আজকে ফার্স্টে আমরা ফার্স্ট পেপার দিয়ে শুরু করছি, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি দিয়ে। এটা দিয়ে আস্তে আস্তে আমরা অন্যান্য চ্যাপ্টারে যাব। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা খুব বেশি প্যারা নিব না, ধীরে ধীরে স্লোলি যাই। ধীরে ধীরে ক্লাস কোয়ান্টিটিও বাড়বে, আর তখন ক্লাস ডিউরেশনও বাড়তে থাকবে। আই হোপ এভরিওয়ান ইজ জয়েনিং। কমেন্ট করতে থাকো যদি জয়েন হও। ওয়ালাইকুম আসসালাম খালিদ আফসার। তোমরা জয়েন করতে থাকলে আমি শুরু করে দিব। ওকে, সো আমি অদ্রিতি কাশিয়া রেঞ্জরা, আবার নিজের পরিচয়টা দিয়ে দিচ্ছে। আমি নর্থ সাউথে ফার্মেসি ডিপার্টমেন্টে আছি এখন। তো এটা নিয়ে পড়ালেখা করছি, দেখি ধীরে ধীরে কীভাবে গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারি আর কি। তো শুরু করা যাক। আছে চ্যাপ্টার 2। আজকে আমরা চ্যাপ্টার 2 করতেছি। আর কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, অবভিয়াসলি ইউ নো, গুণগত রসায়ন বাংলায়। ওকে, চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে আইসোটোপস। খুব ছোট একটা টপিক, লাইক ফার্স্টে ইন্ট্রোডাক্টরি পার্ট, আমাদের জানি বইয়ে অল্প একটা অংশ আছে। এখন আইসোটোপ আমরা কাদের বলি? দুইটা পরমাণু থাকে, দুইটা পরমাণুর যদি প্রোটন সমান হয়, সেই দুইটা পরমাণুকে আমরা বলি হচ্ছে আইসোটোপস। এখন এই যে ইট্রিয়াম, হাইড্রোজেনের আমাদের 3টা পরমাণু আছে যাদের হচ্ছে প্রোটন সংখ্যা সেম, কিন্তু এদের ভর সংখ্যা ডিফারেন্ট। এদেরকে আমরা বলি একে অপরের আইসোটোপস। আবার একইভাবে আইসোটোনে নিউট্রন সংখ্যা সমান থাকে। তো আমরা এখানে সিলিকন আর ফসফরাসে দেখতেছি এদের নিউট্রন সংখ্যা সমান। এখন আমরা 30 থেকে 14 মাইনাস করি, 13 থেকে 14 মাইনাস করলে আমাদের আসে 16। এটা আমাদের নিউট্রন সংখ্যা। আবার ফসফরাসের দেখলাম আমরা 31 থেকে যদি আমরা 15 মাইনাস করি, আমাদের 16 আসে। এটা আমাদের নিউট্রন সংখ্যা। তো দেখলাম সিলিকন আর ফসফরাস এই দুইটার নিউট্রন সংখ্যা কিন্তু সেম। তো এই কারণে এই দুইটা একে অপরের আইসোটোনস। আর আইসোবার আমরা তাদেরকে বলি যাদের ভর সংখ্যা সমান, যেরকম কপার আর জিঙ্কের। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা ডিফারেন্ট, কিন্তু ভর সংখ্যা 64, ভর সংখ্যা ডিফারেন্ট সেম। তো আইসোটোপ, আইসোটোন আর আইসোবার, আইসোবার। তোমাদের কোয়েশ্চেনে এরকম বলে দিতে পারে যে হচ্ছে এরকম কয়েকটা উদাহরণ এক্সাম্পলস দিয়ে দিবে। এক্সাম্পলস দিয়ে তোমাদেরকে বলতে পারে যে এটা কোনটা কার কি, এটা কি কোনটা কার আইসোটোপস, তোমাদেরকে বের করতে হবে। কোন জোড়াদ্বয় আইসোটোন, অথবা কোন জোড়াদ্বয় আইসোবার, অথবা কোন জোড়াদ্বয় আইসোটোপস। এভাবে তোমাদেরকে কোশ্চেন আসতে পারে, সেইভাবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আর আমরা আলফা, বিটা আর গামা
এই তিনটা জিনিস দেখি। আলফা মানে আমরা হিলিয়াম কণাকে বোঝাই, সরি কি বলি, হ্যাঁ আমরা হিলিয়ামের দ্বি ধনাত্মক আয়নকে বোঝাই, এটাকে বলে আলফা কণা। এই আলফা কণা যেহেতু হিলিয়ামের দ্বি ধনাত্মক আয়ন, সেহেতু এটা চার্জ হচ্ছে 2+, এটা ধনাত্মক একটা আয়ন, এটার আমরা চার্জ হিসাব করি, এটা চার্জ হচ্ছে 2, এটা ধনাত্মক 2 হচ্ছে এটার চার্জ। এটা কোশ্চেনে আসে মাঝে মধ্যে যে আলফা কণার চার্জ কত। বিটা কণা আমরা কাদের বলি? বিটা কণা হচ্ছে গতিশীল ইলেকট্রন, গতিশীল ইলেকট্রনকে আমরা বলি বিটা কণা। গতিশীল ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1, সেহেতু বিটা কণার চার্জ হবে -1। আর গামার কোনো চার্জ নাই, গামা হচ্ছে একটা রশ্মি, তো এই কারণে গামার চার্জ 0। তোমরা কমেন্ট করতে থাকো, কমেন্ট করলে আমি বুঝবো যে তোমরা বুঝতেছো কিনা, আমি তাড়াতাড়ি আগায় যাচ্ছি কিনা। যদি না বুঝে থাকো তাহলে আমি আবার রিপিট করব। রিপিট করতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু বলতে হবে যে তোমরা বুঝতেছো। তোমরা কি আছো আমার সাথে? তোমাদের যদি এটা বোঝা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ বোঝা হচ্ছে, তাহলে আমি পরেরটাতে যাব। কমেন্ট করে জানাও যে হ্যাঁ বুঝেছি। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, ওকে, তোমরা ইন্টারঅ্যাক্ট করতে থাকো প্লিজ। ইন্টারঅ্যাক্ট করলে আমাদের ভালো লাগবে, ক্লাসটা আমরা একটু এনজয়ফুলি করতে পারবো, সবারই মজা লাগবে। আমি ট্রাই করবো ফান হওয়ার, I'll try my best. Okay, very good. Okay, চলো এবার নেক্সট স্লাইডে যাই আমরা। নেক্সট হচ্ছে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি কোনগুলা? কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা কি প্রকাশ করি? আমরা জানি একটা পরমাণুরকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। এটা অ্যাটম, এটা সেই অ্যাটমের অরবিট থাকে, অরবিটালস থাকে, শক্তি স্তর থাকে, এরকম অনেক জিনিস আমরা শিখেছি। এখন এন দিয়ে আমরা যেটা এক্সপ্রেস করি, এন হচ্ছে একটা কোয়ান্টাম নাম্বার, এল হচ্ছে একটা কোয়ান্টাম নাম্বার, এস হচ্ছে একটা কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ এম হচ্ছে একটা কোয়ান্টাম নাম্বার। এগুলাকে আমরা কোয়ান্টাম নাম্বার বলি কারণ এগুলা দিয়ে আমরা একটা পরমাণুর বিভিন্ন বৈশিষ্ট্যকে প্রকাশ করি। যেরকম এন দিয়ে আমরা প্রকাশ করি কোন শক্তি স্তরের অবস্থান করে, এন দিয়ে আমরা প্রকাশ করি কোন শক্তি স্তরে অবস্থান করতেছে। একটা অ্যাটম আছে, অ্যাটমের প্লাস মাইনাস ইলেকট্রনগুলা বিভিন্ন শক্তি স্তরে সাজানো থাকে না? তো এখন এই যে ইলেকট্রন, এই যে শক্তি স্তরগুলা, এই শক্তি স্তরগুলাকে আমরা এক একটাকে বলি এন। এটা দিয়ে এন দ্বারা আমরা প্রকাশ করি। এটা আমরা প্রথম শক্তি স্তরকে বলি কে, দ্বিতীয় শক্তি স্তরকে বলি এল, এরপরে এম, এরপর বলি এন। যে কয়টা শক্তি স্তর বাড়ে প্রত্যেকটা শক্তি স্তরে এক একটা নাম আছে। N1 হলে প্রথম শক্তি স্তর, যেটাকে আমরা বলি কে। N2 হলে দ্বিতীয় শক্তি স্তর, যেটাকে আমরা বলি এল। আমার লেখা খুবই বাজে, বোঝা যাচ্ছে না, আমি আবার লিখতেছি। N1 হলে প্রথম শক্তি স্তর কে, এই ফার্স্ট স্টেপটা। N2 হলে দ্বিতীয় শক্তি স্তর এল। M3 হলে এই যে N, কি বলি, M3 হলে থার্ড শক্তি স্তর M, আর ফোর্থ হলে N। এগুলো বড় হাতের, আশা করি বোঝা গেছে। এগুলো আমরা পড়ে আসছি ছোটবেলায় সবাই। আই হোপ এটা ক্লিয়ার। আল্লাহ, আমি কি বলছি? ওকে, আই হোপ এটা ক্লিয়ার।
এবার আমরা যাই এল এ। এল হচ্ছে শক্তি স্তরের আকার আকৃতি কেমন, এল হচ্ছে শক্তি স্তরের আকার আকৃতি কেমন এটা নির্দেশ করে। কেন লিখছে ভুলে লিখছে, যাই হোক শক্তি স্তরের আকার আকৃতি কিরকম এটা নির্ভর করে। আর এম হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথের দিক বিন্যাস কিভাবে ঘটে। আর এস হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক। আচ্ছা, তো এল এ যাই। এল হচ্ছে শক্তি স্তরের আকার আকৃতি কিরকম, অরবিটালগুলা কিভাবে দিক নির্দেশনা করে, অরবিটালগুলা এসপিডিএফ এই কয়েকভাবে অরবিটালগুলা থাকে, এই অরবিটালগুলা যে কীভাবে আসে, শক্তি স্তরের আকার আকৃতি কীরকম এটাকে নির্দেশ করে। এম হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথের দিক বিন্যাস কীভাবে ঘটে, এটার ম্যাগনেটিক প্রভাবটা এটা এম ডিসাইড করে। আর এস হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক, কোনো একটা শক্তি স্তরে ইলেকট্রন ডান দিক দিয়ে এভাবে ঘুরবে নাকি এভাবে ঘুরবে, এই জিনিসটা হচ্ছে এস নির্দেশ করে। তো এই হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বারস। আমরা একটা জিনিস অলওয়েজ খেয়াল করব, সেটা হচ্ছে এন গ্রেটার দ্যান এল। তোমাদেরকে মাঝে মাঝে কোশ্চেন দিয়ে দেয় যে হচ্ছে সেট, একটা সেট কোয়ান্টাম সংখ্যা সেট দিয়ে দেয়, বলে যে কোয়ান্টাম সংখ্যা সেট এটা সঠিক কিনা। তোমাদের অলওয়েজ খেয়াল করতে হবে যে এন অলওয়েজ গ্রেটার দ্যান এল হবে, এন নাম্বারটা অলওয়েজ গ্রেটার দ্যান এল এর নাম্বারটা এন এর থেকে সবসময় ছোট হতে হবে। আর যখন এল হবে এল এর নাম্বারটা এম এর সমান বা বড় হতে হবে। যখন আচ্ছা আমরা একটা সেট কোয়ান্টাম সংখ্যা সেট ডিসাইড করি, এটা কোয়ান্টাম সংখ্যা সেট নেই, আমরা ধরি 3 2 -2 প্লাস হাফ। এখানে n নাম্বারটা হচ্ছে 3, l নাম্বারটা হচ্ছে, এটা হচ্ছে n, এটা হচ্ছে l, এটা হচ্ছে m, আর এটা হচ্ছে s, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো যাই হোক, তো এখানে আমরা দেখতেছি যে n সংখ্যা আর l সংখ্যা সেম হয়ে যাচ্ছে। এটা কি পসিবল? আমাদের এখানে বলা আছে না যে n ইজ অলওয়েজ গ্রেটার দ্যান l। n যদি অলওয়েজ গ্রেটার দ্যান l হয় তাহলে এই 3 আর এই 3 কি এখানে হবে? যদি আমাকে বলে যে এই কোয়ান্টাম সংখ্যা সেটটা ঠিক আছে কিনা, তাহলে আমি বলবো যে ঠিক আছে। এটা ঠিক নাই, কারণ এখানে l আর n সংখ্যা সেম, এখানে l আর n সংখ্যা সেম। অথবা যদি এরকম বলে 3 4 -3 -half লেটস সে, তাহলে এখানে দেখলাম যে l সংখ্যা তো এবার 3 এর থেকে বড় হয়ে গেছে, তো এটা তো আরোই হবে না, এটা কোনোটাই হবে না। এটার কোয়ান্টাম সংখ্যা তখন ঠিক হবে যদি আমি দেই 3 2 -2 প্লাস হাফ। এখানে দেখো সবগুলা শর্ত এখানে মানতেছে, এখানে শর্ত মানতেছে। এখানে n নাম্বারটা হচ্ছে 2 এর থেকে বড় গেল, আর এখানে দেখো 2 হচ্ছে এটা পরম মানের সমান, মানে m এর নাম্বার কিন্তু এরকম প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে, প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে m এর নাম্বার, কারণ এটা পরম মান দিয়ে লেখা হয়েছে। এই কারণে বলছে যে এটা পরম মানের চেয়ে বড় বা সমান। এটা কিন্তু l এর মানের সমান হতে পারে। এখানে দেখো l এর মানের সমান প্লাস, এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস মাইনাস যে কোনো কিছু প্লাস মাইনাস হাফ হতে পারে। তো আমরা এখানে দেখলাম যে স্পিন কোয়ান্টাম সংখ্যা না, কোয়ান্টাম নাম্বারসগুলো কিভাবে থাকতে পারে, কোয়ান্টাম নাম্বার সেটসগুলো কিভাবে থাকতে পারে, আর তুমি কিভাবে ডিটারমাইন করবা যে এই সেটটা ঠিক আছে কিনা না ভুল আছে। তোমার কোয়েশ্চেন এভাবেই আসবে যে এই সেটটা ঠিক আছে, কোন সেটটা এর ভিতরে ঠিক, তুমি এর মধ্যে ডিটারমাইন করবা। কয়টা কোয়েশ্চেন দেই তাহলে, তোমরা এর ভিতরে আমাকে বলো যে এগুলার মধ্যে কোনটা ঠিক। আমি কিন্তু অ্যান্সার চাই, আর আমি এক্সপেক্ট করতেছি যে যারা যারা ক্লাসে আছে সবাই অ্যাটলিস্ট খাতা নিয়ে বসছে অথবা একটা কলম নিয়ে বসছে, জাস্ট ফোনটা হাতে নিয়ে তোমরা ক্লাস করতেছো না। I really hope that you are with me.
আর তোমরা কমেন্টস করো প্লিজ, তাহলে আমি ইন্টারাক্ট করতে আমার ইজি হবে। I would know that what you guys are getting from me. ওয়ালাইকুম আসসালাম সঞ্জিদা। আচ্ছা, তো আমি কোয়েশ্চেন দিই। আচ্ছা, হাতের লেখা এক হোপ বোঝা যায়। আমাদের কোনটা কারেক্ট? Let's go, give me some answers. কমেন্ট করো আমাকে, তাড়াতাড়ি জানাও কোনটা ঠিক। আমি তো কোনটা ঠিক? আমি কিন্তু ক্লাসে সাড়া পাচ্ছি না, আমাকে না জানালে হবে না। কমেন্ট করার মধ্যে কোনটা ঠিক? ওকে, অ্যান্সার আসছে। অ্যান্সার কিন্তু এ হবে। কেন হবে আমরা দেখে নেই। এখানে এন নাম্বারটা, এন কি? N4, L3। আচ্ছা, আমি অন্য কালার ইউজ করি। হ্যাঁ, ওকে। এখন এখানে এন নাম্বারটা কি? 4, L কি? 3, M কি? -2, আর S হচ্ছে +1/2। এখানে আমি দেখলাম যে এখানে খুব সুন্দর করে মানতেছে n is greater than L, কারণ এটা 4 আর এটা 3। আর এখানে খুব সুন্দর করে m, যেটা m এর পরম মান, m এর পরম মানও কিন্তু L এর থেকে ছোট বা সমান, ছোটই হচ্ছে, সমান হচ্ছে না, বাট ছোটই হচ্ছে। তো এটা কি শর্তটা মানে না যে n greater than L, L greater than or equal modulus of m? এটা তো মানতেছে, এটা মানতেছে। দেখে এটা, এখানে দেখি এখানে 2 আছে, এখানে 1 আছে, 2 1, বাট এটা কি সবার থেকে বড় হয়ে গেল না? m নাম্বারটা কি 4 হতে পারে? এখানে হতে পারে না, তাহলে এটা হবে না। এখানে 5,
3 এটা পর্যন্ত ঠিকই আছে। কি আমি এটা কি লিখছি, ও আচ্ছা এখানে একটু হয়ে গেছে, বাট এটা 4। তো এখানে 4 কি আমি দেখতেছি যে এটা 4, তো -4 তো এল এর থেকে বড় হয়ে গেল, এটা কি হবে? হবে না। তো এটাও হচ্ছে না। আর এখানেও সেম, এখানে এম এর নাম্বারটা এল এর থেকে বড় হয়ে গেছে, এটা তো চলবেই না। তো এটাও বাদ। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে এ। গেল। আমরা নেক্সট স্লাইডে যাই। আমি জানি তোমরা ইন্টারে এটা খুব পড়ে আসতো, এটা প্রচুর আসতো, সিকিউতে এটা প্রচুর আসতো। যারা যারা বাংলা মিডিয়ামে আসো তাদের জন্য বলতেছি, যারা যারা বাংলা মিডিয়ামে আসো এইখান থেকে আমাদের কোয়েশ্চেন প্রচুর আসতো, এটা ইম্পর্টেন্টও। আমরা জাস্ট একটু চোখ বুলায় যাব। আর যারা ইংলিশ মিডিয়ামে আসো তাদের জন্য I hope you are very much familiar with this, because this is basic. However, let's get started. এখন আমরা জানি প্রথম কোয়ান্টাম সংখ্যা k l m n। আমরা যখন কোয়ান্টাম নাম্বারের ফার্স্ট স্লাইড পড়তেছিলাম তখন আমি বলছিলাম যে n = 1 হলে k হয়। তখন আমরা বলি যে ফার্স্টের যে সার্কেলটা, ফার্স্টের শক্তি স্তরটা, ওটা নাম হচ্ছে k। তো ওখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা l হয় 0। সহকারী কোয়ান্টাম সংখ্যার যেই জায়গাটা মানে যেই রেঞ্জে থাকে সেটা হচ্ছে l = 0 থেকে n এর থেকে 1 কম হতে পারবে, n এর সমান হতে পারবে না। 0 থেকে n এর থেকে 1 কম হতে পারবে। তাহলে আমরা দেখতেছি n যদি 1 হয় তাহলে l হয় 0। আর SPDF উপশক্তি স্তর এটা 1s এ পড়ে, একটা উপশক্তি স্তর থাকে 1s। আর উপশক্তি স্তর এই যে উপশক্তি স্তর সংখ্যা 1, একটা শক্তি স্তর থাকে। আর m হচ্ছে 0 হয়। যদি আমার l 0 হয় তাহলে কি m এ যাওয়ার কোনো জায়গা থাকে? যাওয়ার জায়গা থাকে না, তাহলে এটা m 0 হয়ে যায়। অরবিটালও একটা থাকে, আর সেই উপস্তরে ইলেকট্রনের সংখ্যা থাকে 2l+1। এটা সূত্র হিসেবে মনে রাখতে হবে। ওই উপশক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা হবে এটা। এখন তোমাদের কোয়েশ্চেন্স আসবে যে k = এত হলে অথবা এই অমুক শক্তি স্তরে তোমার হচ্ছে ইলেকট্রনের সংখ্যা কত, অথবা বলবে যে অরবিটাল সংখ্যা কত, অথবা বলবে টোটাল ইলেকট্রনের সংখ্যা কত অমুক শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যা এত হলে। তখন তোমাদের এটা অনুযায়ী অ্যান্সার দিতে হবে। তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কোনটার জন্য কি হয় আর কিভাবে হয় মেইনলি। তখন আর যদি l হয়, l হচ্ছে কোয়ান্টাম নাম্বার n, প্রধান শক্তি স্তর n = 2 হবে। n = 2 হলে l হচ্ছে 1, l = 0 হয়। এখানে রেঞ্জটা যে 0 থেকে এই যে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 মানে 0 থেকে 1 পর্যন্ত, যেহেতু এখানে কোয়ান্টাম নাম্বার প্রধান শক্তি স্তর সংখ্যা 2, সেহেতু আমার কি হচ্ছে l দুইটা হচ্ছে 0 আর 1। আই হোপ দ্যাটস ক্লিয়ার। যেহেতু উপশক্তি স্তর হচ্ছে দুইটা, 0 এর জন্য 2s, 1 এর জন্য 2p। উপশক্তি স্তর আমরা দেখলাম দুইটা, ক্লিয়ার। আর চুম্বক কোয়ান্টাম সংখ্যা হবে -1, 0 আর +1। এই যে l এর সংখ্যা মানে m এর সংখ্যা হবে l এর মানে মডুলাস হবে l এর সমান। আমরা দেখে আসলাম না, গ্রেটার দ্যান বা ইকুয়াল m। সেই অনুযায়ী এই দেখো -1, 0, +1 এই তিনটা ভাগে ভাগ হয়। এটা হচ্ছে আমার চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। আর অরবিটাল সংখ্যা এই যে 3টা আর 1টা, এই যে 3টা আর 1টা। আর এই যে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা এইখানে এই যে 2l, এখানে l সংখ্যা কত? আচ্ছা ফার্স্ট এটা আমরা হিসাব করি। এখানে l হচ্ছে 0, l 0 হলে 2 × 1 তাহলে 2 দুগুণী 2 হয়। আর যদি এখানে l 0 হলে এখানে 2 হয়, l 1 হলে 2, 1, 3 দুগুণী 6। তো এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা হয় 8।
এরকম করে যত আমাদের n সংখ্যা বাড়তে থাকে l এর সংখ্যা এভাবে রেঞ্জে বাড়ে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত এর রেঞ্জে বাড়ে। আর সেভাবে আমাদের উপশক্তি স্তরও ASPDF হিসেবে বাড়তে থাকে, উপশক্তি স্তরের সংখ্যাও বাড়ে আর ম্যাগনেটিক সংখ্যা ওভাবে বাড়তে থাকে। তো এরকম সিরিয়ালি বাড়তে থাকে। তো আমরা এইভাবে দেখলাম। এই জিনিসটা খুব মাথায় রাখবা যে টোটাল ইলেকট্রন সংখ্যা কত হয়। n = 4 হলে ইলেকট্রন সংখ্যা হয় 32, আর n = 3 হলে ইলেকট্রন সংখ্যা হয় 18। এই জিনিসগুলো কোয়েশ্চেনে আসে, এই জিনিসগুলো প্লিজ নোটে রাখবা। আই হোপ তোমরা লিখতেছো। এটা যদি লিখে থাকো তাহলে এটা খুব হেল্প হয়, এগুলো অনেস্টলি আসে। আমরা নেক্সট স্লাইডে গেলাম। যদি তোমাদের হয়ে যায়, তোমরা যদি বুঝে থাকো, আর কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ লেট মি নো। আই রিয়েলি হোপ তোমরা সবাই বুঝছো। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওকে, এখন হচ্ছে হুনস রুল। হুনস রুল আমাদের কি বলে? হুনস রুল হচ্ছে electrons will fill degenerate orbitals with the same energy. Degenerate orbital কাকে বলে? যেসব অরবিটালের এনার্জি সেম। Singly first, electrons will fill degenerate orbitals singly first with parallel spins before pairing up in any one orbital. এখানে আমরা কয়েকটা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনস অরবিটালে গেছে। এখন ফার্স্টেরটা আমরা দেখি। ইলেকট্রন প্রথমে গেছে একটা একটা করে, সিঙ্গলি গেছে। প্রথমে এই যে সেম এনার্জিওয়ালা এই যে ডিজেনারেট অরবিটাল আছে, এই অরবিটালের এনার্জি সেম লেভেলের। এই সেম লেভেলের অরবিটালের পুরাটা ওরা আগে কভার করবে। ওরা সিঙ্গেল ভাবে যাবে। ফার্স্টে সিঙ্গেল ভাবে গেল, যাওয়ার পরে ওরা প্যারালাল স্পিনে যাচ্ছে। এটা এমন হচ্ছে না যে একটাতে ওরা এভাবে গেছে, পরেরটাতে এমনে গেছে, পরেরটাতে এমনে গেছে, না, ওরা প্যারালাল স্পিনে যাবে। প্যারালাল স্পিন মানে কি? ওদের স্পিন একদিক হবে। যেমন দেখতেছো এখানে একটা স্পিন যেদিকে আছে, এটা স্পিনও সেদিকে, এটা স্পিনও সেদিকে। ওরা প্যারালাল স্পিনে যাবে। প্রথমে পুরাটা আগে কমপ্লিট করবে, করে পরে ফেরত আসবে। তাহলে ওরা যায় কিভাবে? ওরা যায়, ধরলাম এটা আমাদের ডিজেনারেট অরবিটাল। ডিজেনারেট অরবিটাল এখানে 3টা, এটার এনার্জি লেভেল সেম। এদের এনার্জি লেভেল সেম, এটা ডিজেনারেট অরবিটাল। এরা প্রথমে এইভাবে যাচ্ছে, একটা 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 প্যারালালি একদিকে স্পিন এভাবে গেছে। যার পরে ওরা ফেরত আসবে, ফেরত এসে এরপর আবার এই যে প্যারালালি যাবে এমনে এমনে। এটা পুরো ফিল না করে ওটা আবার ফেরত আসবে না, এটা এদিক দিয়ে যাবে না। তাহলে আমরা দেখি ফার্স্টে যে এভাবে গেছে, একমুখী স্পিন, একদিকে স্পিন হয়ে গেছে ওরা, এটা ঠিক আছে, এটা পুরোটা কমপ্লিট করছে। এই পর্যন্ত যেতেও পারতো। এমন হতে পারে যদি আমার 2টা ইলেকট্রন থাকে তাহলে এভাবে দুইটা ফিল আপ করছে, এদিকে আর যায় না, এটাও ঠিক আছে। যে কয়টা ইলেকট্রন আছে সে কয়টাই তো যাবে না। এরপরটা দেখি, প্রথমটাতে গেছে, এর পরেরটাতে পেয়ার আপ করে ফেলছে। পরেরটাতে পেয়ার আপ করে ফেলছে, এরপরে আবার একমুখী স্পিন হয়ে গেছে। এটা কি হবে? আগে পেয়ার আপ করতে পারবে? বলছে না যে সিঙ্গলি ফার্স্ট, আগে সিঙ্গলি ফার্স্ট যাবে, এরপরে না হচ্ছে পেয়ার আপ করবে। এটা কি হয়েছে? না, এটা হয় নাই, এটা হবে না, এটা হয় নাই, এটা বাদ। এরপর আরেকটা দেখি, এটা দেখো, এটা গেছে ঠিকই, কিন্তু এটা একমুখী স্পিন, এটা আবার বিপরীতমুখী স্পিন। এটা স্পিন একদিকে, এটা স্পিন আরেকদিকে, আবার এটা স্পিন একদিকে। এটা কি হবে? আমাকে বলছে তো যে প্রথমে প্যারালাল স্পিনে যাবে, তো এটাও হবে না, এটা ক্যান্সেল।
এটা হবে না। পরেরটাতে আমরা দেখতেছি প্রথমে একমুখী স্পিন হয়ে তিনটা অরবিটাল গুলো ফিল আপ করছে, পরে আরেকটা আসছে, এটা পেয়ার আপ করছে, তাহলে এটা হবে না? এটা হবে। আর এখানে এটা তো হবে, এটা ভুল লিখছে কেন? এটা হবে, সরি, টাইপ টেস্ট, এইটা হবে। ওকে, এখানে দেখি আমি, এটা একমুখী স্পিন গেছে, একমুখী স্পিন গেছে, একমুখী স্পিন গেছে, এরপরে এটা আবার আসছে, এটা পেয়ার আপ করছে, পেয়ার আপ করছে, এটা আমার ইলেকট্রন নাই, এটা পেয়ার আপ করে নাই, এটাও হবে। তারা দেখলাম কিভাবে আসলে হুন্ডের নীতি মানে, হুন্স রুল মানে কি, হুন্স রুলের জিনিসটা কি? ফার্স্ট অফ অল সেম এনার্জি লেভেলের মানে ডিজেনারেট অরবিটাল, সেম এনার্জি অরবিটাল, ওই অরবিটাল ওরা ফার্স্ট একা একা ফার্স্টে ফিল আপ করবে, একা একা প্যারালাল স্পিনে ফিল আপ করবে, এরপরে পেয়ার আপ করবে। তাহলে কি কি জিনিস হয়? ফার্স্ট অফ অল প্রথমে এরা সেম এনার্জির অরবিটালে যাবে, সিঙ্গলি ওরা পূরণ করবে, আর প্যারালাল স্পিনে ওগুলো পূরণ করবে, এরপরে ওরা পেয়ার আপ করবে। এই জিনিসটা হচ্ছে হুন্সের রুল। আই হোপ ইটস ক্লিয়ার। যদি কোনো কোয়েশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক। আমার গলা কি খুব বাজে আসতেছে? কমেন্ট করো তোমরা বুঝছো কিনা। আই এম ওয়েটিং। I really hope it's clear. ওকে, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। তুমি যদি এরকম রেসপন্স না করো তাহলে কিভাবে হবে? ওকে, নেক্সট হচ্ছে আমাদের পাউলিস এক্সক্লুশন রুল। পাউলিস এক্সক্লুশন রুল কি বলে? পাউলিস এক্সক্লুশন রুল আমাদের এটা বলে যে কোনো দুইটা ইলেকট্রন, একটা অ্যাটমের কোনো দুইটা ইলেকট্রন কখনো সেম সেট অফ কোয়ান্টাম নাম্বার হতে পারবে না। No two electrons in an atom can have same set of 4 quantum numbers. একটা অ্যাটমে দুইটা ইলেকট্রন কখনো সেম সেট অফ কোয়ান্টাম নাম্বার পাবে না। কোয়ান্টাম নাম্বার কোনগুলা? এই যে n, l, m, s, এটা যে সেটটা, এটা কখনো একটা অ্যাটমে দুইটা ইলেকট্রনের সেম হবে না। আচ্ছা, মানুষ সবাই ডিফারেন্ট না? আমি আর আমার যমজ বোন দুইজন তো আমার মায়ের থেকে আসছি, রাইট? আমার যমজ বোন নাই, বাট লেটস সে আমার যমজ বোন আছে, ওরা আমার মধ্যে কিছু না কিছু ডিফারেন্ট তো থাকবে না? ওরা আমি কি ফুললি সেম? মেবি ওকে দেখতে একদম আমার মতো হবে হয়তো, কিন্তু ওর কোন এক জায়গায় মেবি তিল আছে, অথবা চুল আমার থেকে ডিফারেন্ট, অথবা চোখ কালার আমার থেকে ডিফারেন্ট, অথবা ও কথা বলে আমার থেকে ডিফারেন্টলি, ও হয়তো কিছু না কিছু ওর থেকে ডিফারেন্ট হতেই পারে, ওর থেকে আমার ডিফারেন্ট হতে পারে। কিন্তু আমরা তো ওই যে সেম যমজ বোন, বাট আমাদের কোনো কিছু পুরোপুরি সেম না। ও হয়তো আমার 90% সেম হতে পারে, বাট পুরোপুরি সেম হবে না। সেরকম একটা অ্যাটমের দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার কখনোই সেম হবে না। কোয়ান্টাম নাম্বার সেট দিয়ে আমরা ওর আইডেন্টিফিকেশন বের করি, একটা ইলেকট্রনের ফুল আইডেন্টিফিকেশনটা আমরা বের করতেছি। লেটস সে ক্লোরিনের কোয়ান্টাম ইয়ে কত, ইলেকট্রন কনফিগারেশন 1s2, 2s2, 2p6,
3s2, 3p6, oh sorry, 3p5, এখন এইটার এই যে এই 5 এর একটা ইলেকট্রন ধরলাম, এখানকার 5th ইলেকট্রনটা আর 4th ইলেকট্রনটা কি সেম? এখানকার 5th ইলেকট্রন আর 4th ইলেকট্রন সেম, এদের কিন্তু n নাম্বার সেম, n নাম্বার কিন্তু এদের 3, n নাম্বার সেম, এদের p এর জন্য হ্যাঁ lm নাম্বারও সেম, l নাম্বার সেম, কিন্তু তারপরও এদের স্পিন সংখ্যা সেম না হতে পারে, ওদের কোনো না কোনো সেটের যে কোনো একটা ইয়েতে প্রবলেম হতেই হবে, মানে এর সেম হবে না, কোয়ান্টাম নাম্বার সবগুলো পুরোপুরি সেম হবে না। তো হেন্স আমরা এটা বুঝলাম যে পাউলিস এক্সক্লুশন রুল আমাদের বলে যে একটা অ্যাটমে দুইটা ইলেকট্রনের ফুল কোয়ান্টাম নাম্বার সেট সেম হবে না, ইটস জাস্ট ইম্পসিবল। আমরা নেক্সটে যাই। ওকে, স্পেকট্রাম অ্যান্ড রিডবার্গ ফর্মুলা। এটা খুব পপুলার, ব্র্যাকে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় সেহেতু রিডবার্গ ফর্মুলা থেকে একটা কোয়েশ্চেন আসতেই পারে, এটা অসম্ভব কিছু না, এত কঠিন হতে দিবে না, ব্র্যাকের কোয়েশ্চেন অনেক ইজি হয়, অনেস্টলি ইজি হয়, এত কঠিন দিবে না, কিন্তু আসাটা সম্ভাবনা আছে, আসতেও পারে, অসম্ভব কিছু না। তো আমরা রিডবার্গ ফর্মুলাটা একবার দেখে নিই। এটা হচ্ছে ওয়েভ নাম্বার, ওকে, এটা হচ্ছে নিউ, এটা হচ্ছে 1 ল্যামডা 1 বাই ল্যামডা, আর এইচ এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, এটা এন দিয়ে আমরা বিশেষ করে বলি যে কোন শক্তি স্তরে আছে ওই ইলেকট্রনটা। ও আচ্ছা, ভালো কথা, রিডবার্গ ফর্মুলা আমরা কখন ইউজ করি? রিডবার্গ ফর্মুলা আমরা তখন ইউজ করি যখন একটা ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে জাম্প করে। লেটস সে ক্লোরিনের একটা শক্তি স্তরে 3 নম্বর শক্তি স্তরের ইলেকট্রনটা 2 নম্বর শক্তি স্তরে জাম্প করবে। যখন সে 3 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে জাম্প করবে তখন একটা শক্তি ওটা এক্সার্ট করবে, একটা শক্তি ওরা ছেড়ে দিবে। এই যে শক্তিটা ছেড়ে দিল এর জন্য একটা কি বলে ওয়েভ নাম্বার, একটা রশ্মি নির্গত হয়, একটা এনার্জি যায়, এর জন্য একটা রশ্মি নির্গত হলে কি একটা ওয়েভ নাম্বার থাকে, একটা ওয়েভ, ওই রশ্মিটার একটা ওয়েভলেন্থ থাকবে, লাইট নির্গত হবে অবভিয়াসলি না। তো এই জিনিসটাকে, এই যে এই ঘটনাটা ঘটলো, এই যে একটা ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে জাম্প করলো, অথবা সেকেন্ড শক্তি স্তর থেকে কিন্তু আবার থার্ড শক্তি স্তরে জাম্প করতে পারতো, তখন সে শক্তিটাকে শোষণ করবে, একবার এক্সার্ট করবে আরেকবার অ্যাবজর্ভ করবে। যখন উপরটা থেকে নিচেরটায় আসবে তখন এক্সার্ট করবে, যখন নিচেরটা থেকে উপরেরটায় যাবে তখন অ্যাবজর্ব করবে। এই যে এই জিনিসটা হচ্ছে, এর জন্য যে শক্তি নির্গত হচ্ছে এটাকে আমরা বলি ই, ডেলি এইচএফ। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি, এক সেকেন্ড। আগে আমি মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা দেখাইনি, এরপরে আমি এনার্জিতে যাব। ওকে, আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, তুমি এটা কমেন্টে বলো তো এই পর্যন্ত বুঝছো কি না, আমাকে জাস্ট জানাও যে হ্যাঁ আপু বুঝছি। তোমরা আমাকে জাস্ট একটু বুঝাও যে তোমরা বুঝছো, দ্যাটস মোর দ্যান এনাফ। আচ্ছা ঠিক আছে,
এইচ কে আমরা বলে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এইচ কি? এইচ এর নাম্বারটা এখানে লেখা হয় না। এইচ হচ্ছে 6 পয়েন্ট, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল পার সেকেন্ড। আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, কই গেল? এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ই হচ্ছে ডেলি হচ্ছে এনার্জি, যে এনার্জিটা এক্সার্ট হচ্ছে অথবা যে এনার্জিটা অ্যাবজর্ব হচ্ছে এটাই। আচ্ছা, এটা দিয়ে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে যত বেশি এনার্জি যাচ্ছে এক্সার্ট হবে অথবা যত বেশি এনার্জি অ্যাবজর্ব হবে ফ্রিকোয়েন্সিটা কিন্তু তত বেশি হবে। ই সমানুপাতিক এফ, এটা মাথায় রাখতে পারো তোমরা যে ই সমানুপাতিক এফ। তোমার যত বেশি এনার্জি অ্যাবজর্ব অথবা এক্সার্ট হবে তত বেশি ফ্রিকোয়েন্সি বাড়বে, তত বেশি ফ্রিকোয়েন্সি দিতে দিতে যাবে, উপর থেকে নামতেছে, নিচ থেকে উপরে উঠতেছে, এই জিনিসটাই। আচ্ছা, আর নেক্সট রিডবার্গ ফর্মুলাটা আমরা দেখি। নিউ হচ্ছে ওয়েভ নাম্বার, কত নাম্বারের কতটা ওয়েভ এক্সার্ট করতেছে, এইটা হচ্ছে নিউ, এটাকে বলা ওয়েভ নাম্বার গেল। আর 1/λ, ল্যামডাকে আমরা বলি হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য লাইট, যে লাইটটা এক্সার্ট হচ্ছে সেটা ওয়েভলেন্থ কত। আর এইচ আমরা জানি রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্ট আমরা এটা লিখি 10, এর মনে রাখার একটা টেকনিক আছে, 10, 9, এরপরে হচ্ছে 6, 7, 8, এভাবে মনে রাখতাম ইন্টারে, 10, 9, 6, 7, 8, আমার মনে রাখতে খুব ইজি হতো, সেন্টিমিটার পার সেন্টিমিটারে গেল। আর এটা মিটারে কত আমি দেখা দিব না পরে। আচ্ছা, তো এটার একটা ম্যাথ করে আসি, পরে আবার এখানে ব্যাক করব। আই হোপ এটা বোঝা গেছে। জি হচ্ছে পরমাণুর সংখ্যা, সরি কি বলতেছে আমি, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা সবসময় লাগে না, কারণ বর্ণালী অলওয়েজ হাইড্রোজেনেরটা দেয়, তো যদি হাইড্রোজেন বাদে হিলিয়াম দেয় তখন 2 হবে, তো 2 দুগুণে 4, সরি আই মিন 2 স্কোয়ার 4, তখন এটা অলওয়েজ আসে না, সবসময় এরকম দেয় না যে হচ্ছে হিলিয়ামেরটা আসবে, বাট হাইড্রোজেনেরটা বেশিরভাগ দেয়, তো এই তো লাগবে না বেশি একটা। বাট হ্যাঁ, তোমাকে হচ্ছে এনএল এর নাম্বার দিয়ে দিবে, এনএইচ দিয়ে দিবে, তোমাকে বের করতে হবে যেটা ওয়েভলেন্থ কত, ওয়েভ নাম্বার কত। আমরা এটা ম্যাথ করে আসি ফটাফট, ওয়েট, ম্যাথটা করে আমরা ব্যাক করব। আচ্ছা, তোমাদের নামাজে বিরতি লাগলে আমাকে বলবা, আমি এই ম্যাথটা করাই তাহলে নামাজে বিরতি দিয়ে দেব। ওকে, এই ম্যাথটা করে নেই, ম্যাথটা করার সাথে সাথে আমি নামাজের ব্রেক দিয়ে দিব। আচ্ছা, ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ লাইট এমিটেড when an electron in a hydrogen atom falls from the energy level n4 to n2। আচ্ছা, এখন আবার বলছে একটা হাইড্রোজেনের ইলেকট্রন 4 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বরের ইলেকট্রনে 2 নম্বর শক্তি স্তরে জাম্প করছে, 4 থেকে 2 এ জাম্প করছে, তাহলে এই লাইটের ওয়েভলেন্থ কত? ওয়েভলেন্থ বের করতে বলছে আমাকে। ওয়েভলেন্থ কেমনে বের করবো? লেটস সে তুমি দাও না। ওকে, তো গিভেন দেওয়া আছে রিডবার্গ কনস্ট্যান্ট RH, যেটাকে আমরা সেন্টিমিটারে লিখি 10, 9, 6, 7, 8 সেন্টিমিটার পার সেন্টিমিটার, সেটাকে আমরা মিটারে লিখি 1.09, ওই তো 967 into 10 to the power -7। আমার হাতের লেখা তো বিশ্রী, তোমরা বুঝতেছো? বুঝলে আমাকে জানাও। হ্যাঁ, তোমাদেরকে অনেক বোরিং লাগতেছে ক্লাসটা? ওকে, তো এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। এখন আমরা জাম্প করছে কোথা থেকে? জাম্প করছে
falls from the energy level 4 from 2 2 থেকে জাম্প করছে 4 এ আসছে ঠিক না কি 2 থেকে জাম্প করে 4 এ আসছে না সরি hydrogen atom falls from the energy level 4 to 2 like 4 থেকে 2 তে আসছে সরি 4 থেকে 2 তে আসছে তাহলে এখানে NL কত NL হচ্ছে 2 আর NH হচ্ছে 4 NH হচ্ছে 4 আর NL হচ্ছে 2 ওকে তো এখন আমরা ওয়েভলেন্থ বের করতে বলছে তো আমরা সূত্র অনুযায়ী দেখি 1 বাই ল্যামডা equal to RH 1 by NL square minus 1 by NH square এর যে হাইড্রোজেন অ্যাটম বলে দিচ্ছে সেহেতু Z equal to 1 এটা আমার লাগতেছে না 1 স্কয়ার তো 1 স্কয়ারই তো এটা আমি আর দিলাম না তো এই ফর্মুলাটা আমরা বসালাম ফর্মুলা বসানোর পরে এই যে এটা রিডবার্গ কনস্ট্যান্ট এই হলো এটা 2 বসালাম এখানে 4 বসালাম 4 বসায় তুমি আমাকে অ্যানসারটা দাও তো অ্যানসার না হয় আমি বের করে রাখছি যে তুমি আমাকে অ্যানসারটা বলো তুমি করে আমাকে অ্যানসারটা জানাবা যেহেতু ব্র্যাকে ক্যালকুলেটর অ্যালাউড সেহেতু এই টাইপের কোয়েশ্চেন এমসিকিউতে দিতেই পারে এগুলা করা যায় শুরু করো আচ্ছা যাই হোক আমার ক্যালকুলেটর নাই আপাতত ক্যালকুলেটর থাকলে তো আমি ক্যালকুলেট করে দেখে দিতাম বাট এখানে আমার অ্যান্সার দেওয়া আছে আমি এটা বাসায় করছি তো অ্যান্সারটা আসে 2.057 into 10 to the power 6 per meter এটা আমার আসে ও এটা অ্যান্সার না এটা হচ্ছে 1 বাই ল্যামডা 1 বাই ল্যামডাকে আমার কিন্তু ইয়েতে ল্যামডাতে আনতে হবে এটাকে আমরা উল্টাই দিব এটাকে উল্টাই দেওয়ার পরে আসে হচ্ছে এটা এখন এই দেখো এখানে 10 to the power -7 আছে 10 to the power -7 মিটার এখন এটাকে যদি আমরা 486 into 10 to the power -9 লিখতেই পারি এখানে দুইটা দশমিক থেকে দুইটা আমি এখানে সরাই আনছি আর এখানে এটা বাড়াই দিছি 9 আর এই দেখো 10 to the power -9 m কে আমরা ন্যানোমিটার লিখতে পারি আর এইটা হয়ে গেল আমার 486 ন্যানোমিটার এই কনভার্সনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তুমি কিন্তু মিটারেই লিখবা রিডবার্গ কনস্ট্যান্ট যখন তুমি মিটারে লিখবা তখন তোমার এটা ন্যানোমিটারে কনভার্ট করতে হবে কারণ তোমার অপশন ন্যানোমিটারে দেওয়া থাকবে এই কনভার্সনটা খুবই ইম্পর্টেন্ট তুমি যখন এটাকে মিটারে আনছো তখন দুইটা দশমিক সরায় তোমার এখানে ন্যানোমিটারে কনভার্ট করে নিতে হবে আচ্ছা আপাতত আমি তাহলে ব্রেক দেই তোমরা নামাজ পড়ে নাও নামাজ পড়ে এরপরে ব্যাক করো
ये पाब्लिक है बोले प्राइवेट पाब्लिक যাও তোমার ব্যাক করো সবাইকে আসছো আস্তে আস্তে সবাই ব্যাক করো তাড়াতাড়ি ক্লাসে আবার ব্যাক করবো আমরা আচ্ছা আমরা পরে ব্যাক করি চলো ওকে ও আচ্ছা আমরা জাস্ট ম্যাথটা করছি কিন্তু এগুলা দেখি নাই ম্যাথটা আশা করি সবাই বুঝছো আই রিয়েলি হোপ আচ্ছা কয়েকটা জিনিস আমরা দেখব এটা হচ্ছে লাইমান বামার পার্সিয়ান ব্র্যাকেট ফান্ড কয়েকটা সিরিজ আমরা যখন দেখি যে ফার্স্ট শক্তি স্তর থেকে সরি সেকেন্ড থার্ড ফোর্থ যে কোনো শক্তি স্তর থেকে ফার্স্ট শক্তি স্তরে ইলেকট্রন আসছে তখন এটাকে আমরা বলি লাইমান সিরিজ লাইমান সিরিজ অলওয়েজ উপরের যে কোনো শক্তি স্তর থেকে এক নম্বর শক্তি স্তরে আসবে উপরের যে কোনো শক্তি স্তর থেকে এক নম্বর শক্তি স্তরে ইলেকট্রনটা আসবে তখন ইউভি লাইট রেডিয়েট করবে তখন যে এনার্জিটা এক্সার্ট হবে ওটা দিয়ে ইউভি লাইট আসবে তো এটাকে আমরা কি বলি লাইমান সিরিজ এটাকে আমরা বলি লাইমান সিরিজ সেকেন্ড যেটা যদি 2 নম্বর কক্ষপথে আসে 2 নম্বর শক্তি স্তরে যদি এর উপরের 3 4 5 থেকে যখন 2 নম্বরে আসে তখন ওইটাকে আমরা বলি বামার সিরিজ তখন ভিজিবল লাইট আসে তখন কি আসে ভিজিবল লাইট এরপরে যদি থার্ডে আসে যদি এর উপরের কোনো কক্ষপথ থেকে যখন থার্ড শক্তি স্তরে আসে তখন সেটা প্যাশন ফোর্থে আসলে ব্র্যাকেট ফিফথে আসলে ফোন এই পর্যন্তই এনাফ এই জিনিসটা থেকে যেটা কোশ্চেনে আসে সেটা হলো যদি প্যাশনে আসে তখন আয়ার প্যাশন ব্র্যাকেট ফন্ট এটা যদি আসে তাহলে কিন্তু আয়ার লাইট রেডিয়েট করে এটাও মাঝে মাঝে কোশ্চেনে আসে আর কোনটাতে ভিজিবল লাইট আসে এটা মাঝে মাঝে কোশ্চেনে আসে বামারে আসলে ভিজিবল লাইট রেডিয়েট করে বামারে কখন আসে যখন সেকেন্ড শক্তি স্তরে ইলেকট্রনটা জাম্প করে তখন বামারে আসে এই কোশ্চেনগুলো আসতে পারে তো এগুলা আই হোপ তোমরা মাথায় রাখতেছো কোনো জায়গায় লিখে রাখতেছো অথবা কিছু করতেছো আই রিয়েলি হোপ দ্যাট ওকে আমরা নেক্সট স্লাইডে যাই এই ম্যাথটা তো আমি করালামই ওকে সলিবিলিটি থেকে অ্যাকচুয়ালি অত বেশি কোশ্চেন আসে না তা আমরা কয়েকটা জিনিস ক্লিয়ার লাগবো যে সলিবিলিটি জিনিসটা কি সলভেন্ট কি আর হচ্ছে সলিউশন কি এই জিনিসগুলো আমরা মাথায় রাখি ফার্স্ট অফ অল সলিবিলিটি বা দ্রবণ কাকে বলে সহজ বাংলায় যদি আমরা বলি দ্রবণ কাকে বলে সেটা হচ্ছে কোনো একটা দ্রাবকে লেটস সে পানি কি আমি পানি আঁকাতে পারি না ভাই একটা পাত্র নিলাম একটা পাত্র আঁকি আমার গোলাপি কালারের পাত্রের ভিতরে আমার নীল কালারের পানি এই নীল কালারের পানি হচ্ছে আমার দ্রাবক আর সাদা কালারের লবণ
এর ভিতরে সাদা কালার কিছু দেখা যাচ্ছে না। লেটস সে এরকম 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 আমার লবণ আছে। বুঝা গেছে? তো এই পুরো পাত্রে এই যে সলিউশনটা হলো, এই সলিউশনটাকে আমরা বলবো দ্রবণ অথবা সলিউশন। দ্রবণ বা সলিউশন। এর মধ্যে যে পানিটাকে আমরা বলবো দ্রাবক, আর এই সাদা যে লবণটা আমরা অ্যাড করলাম, এই লবণটা হলো দ্রব। তাহলে সলিবিলিটি কি? সলিবিলিটি হচ্ছে যে পরিমাণ লবণ এই পানির মধ্যে থাকতে পারবে সেটা হচ্ছে লবণের সলিবিলিটি। মানে এই দ্রাবকে যতগুলা লবণ আমি মিশালে এটা সম্পৃক্ত হবে না, যে হোমোজেনাস সলিউশন মানে সম্পৃক্ত। দ্রবণ যে পরিমাণ লবণ বা যে পরিমাণ, জাস্ট লবণ না, আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল বলতেছি লবণ, বাট যে পরিমাণ দ্রব অ্যাড করলে এটা সম্পৃক্ত হবে, মানে এর থেকে বেশি আর পানিতে লবণ অ্যাড করা যায় না, এর থেকে বেশি দ্রব আর এই দ্রাবকে দেওয়া যায় না। দিলে যতটুকু দিলে এটা হচ্ছে হোমোজেনাস সলিউশন হবে বা সম্পৃক্ত দ্রবণ হবে। ওই যে লিমিটটা পর্যন্ত যে এটা, সেটাকে বলে হচ্ছে হোমোজেনাস সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ। ওই লিমিটটা পর্যন্ত দ্রব দেওয়ার কারণে সেটা সম্পৃক্ত দ্রবণ হয়েছে, সেটাকে বলবে ওই দ্রবের মানে ওই লবণটা সলিবিলিটি। হ্যাঁ, তাহলে আমরা সলিবিলিটিটা বুঝলাম। আই হোপ ইট ইজ ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে জানাও। আচ্ছা, আমরা ছোট করে সূত্রটা দেখে নেব এরপরে। আই হোপ আমি ভালো করে বুঝাতে পারছি সম্পৃক্ত দ্রবণ জিনিসটা কি আর সলিবিলিটি কাকে বলে বা দ্রাব্যতা কাকে বলে। সলিবিলিটির ইংলিশ হচ্ছে দ্রাব্যতা, সরি দ্রাব্যতার ইংলিশ হচ্ছে সলিবিলিটি। ওকে, আই হোপ দ্যাটস ক্লিয়ার। এখন আমরা দেখি এম আমরা কাকে বলতেছি, যে দ্রবণ সলিউশনটা আছে এই টোটাল সলিউশনটাকে আমরা এম বলতেছি, বড় এম। যত গ্রাম সলিউশন আছে টোটাল সলিউশনটাকে আমরা এম বলতেছি। আর এই এমটা হলো, আমি অন্য কালার ইউজ করি তাহলে বুঝতে অসুবিধা হবে, দিই একটা হলুদ দিলাম। ওকে, এম হচ্ছে টোটাল সলিউশন। টোটাল সলিউশন যত গ্রাম আছে। আর এম হচ্ছে সলিউট মানে দ্রব যতটুকু আছে। আর এম মাইনাস এম মানে টোটাল সলিউশন থেকে দ্রব মাইনাস করলে দ্রাবক আসবে না। তাহলে 100 ইন্টু দ্রব ডিভাইডেড বাই দ্রাবক, সরি দ্রাবক। তো solubility equal to 100 into দ্রব্য divided by দ্রাবক। I hope that's clear. আমার হাতের লেখা বাজে, I'm really sorry for that. Okay. আচ্ছা, এইটুকু রাখলাম। আমরা পরের স্লাইডে যাই। সলিবিলিটি থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না, বাট আসতে পারে যে কোনটা কি এটা জেনে থাকা ভালো, যে সম্পৃক্ত দ্রবণটা কাকে বলে, হোমোজেনাস সলিউশন কোনটা, দ্রাব্যতা কি, অর লাইক দ্রব্য কোনটা, সলিউট কোনটা।
যতটা তোমার ক্লিয়ার থাকবে তোমার অ্যান্সারে থিওরিটিক্যাল কোয়েশ্চেন অ্যান্সার করতে তত সুবিধা হবে। ওকে, একটা ম্যাথ আছে সলিবিলিটির, আমরা একটা ম্যাথ করে ফেলি। At 25 degree centigrade, at 25 degrees Celsius, the solubility of calcium chloride is 75.5 gram per 100 milliliter of water. Calculate the molar solubility of calcium chloride. আমার এখানে 100 মিলিলিটারে কত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড সেটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে মোলার সলিবিলিটি। এখন মোলার সলিবিলিটি কি? মোলার সলিবিলিটি বলতে আমরা বুঝি 1 লিটার দ্রাবক, এখানে দ্রাবক কিন্তু ওয়াটার, 1 লিটার দ্রাবকে, এখানে 100 লিটার দ্রাবকে লেখা আছে, আমি বের করবো 1 লিটার দ্রাবকে কত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থাকতে পারে। আমাকে বের করতে বলছে মোলার সলিবিলিটি। মোলার সলিবিলিটি মানে কি? 1 লিটারে যত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড থাকবে এখানে, এই কোশ্চেন অনুযায়ী আমাকে দেওয়া আছে 100 ml এ, আমাকে 100 ml এ কত গ্রাম হয়, কত গ্রাম আছে ওইটা দিয়ে দিছে, আমাকে বের করতে হবে 1 লিটারে, তার মানে 1000 ml এ। এখন আমরা দেখি, এটা ইজি, আই হোপ তোমরা নিজেরা পারবা, বাট তারপর আমি করাই দিই। এই সূত্রটা আই গেস সবাই জানা আছে, এগুলো আমরা 9-10-এ শিখে আসছি, কিন্তু হ্যাঁ আমাদের সামনে আরও আসবে, আমরা তখন আরও ডিটেলসে পড়বো। বাট লেটস সে এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটাকে আমরা ধরে নিলাম আমরা জানি, আমরা সূত্রটাকে আবার রিভাইজ দেই। এন মানে মোল সংখ্যা, এন মোল নাম্বার, ডাব্লিউ, ডাব্লিউ মানে ভর সংখ্যা, ভর সংখ্যা না তো ভুলে বসি, ওয়েট, ডাব্লিউ মানে যে ওয়েটটা আছে, ডাব্লিউ দিয়ে ওয়েট, আর এম নিয়ে মাস। এই যে এখানে 75 গ্রাম আছে না, আমার এখানে এই যে 75 হচ্ছে এই যে গ্রামটা, এই যে ওয়েটটা, এটা যে ওয়েট, আর এম হচ্ছে মাস, মাস হচ্ছে অ্যাটমিক মাস। এখন ক্যালসিয়াম ক্লোরাইডের অ্যাটমিক মাস কত? ক্যালসিয়াম ক্লোরাইডের অ্যাটমিক মাস হচ্ছে 40 প্লাস 35 ইন্টু 2, কত আসে? ক্যালসিয়ামের 40, ক্লোরাইডের, আচ্ছা অ্যাটমিক মাস আমি এটা ক্লিয়ার করে দিই। ক্যালসিয়ামের অ্যাটমিক মাস কত আমাকে বলো তো? ক্যালসিয়ামের অ্যাটমিক মাস 40, ক্লোরিনের অ্যাটমিক মাস 35.5। আই হোপ এটা আমরা জানি। ক্যালসিয়ামের 40, ক্লোরিনের 35.5। এখন ক্যালসিয়াম ক্লোরাইডের কত হবে? একটু বেশি বড় করে লিখে ফেলছি। ক্যালসিয়াম ক্লোরাইডের অ্যাটমিক মাস হবে 40 প্লাস 35.5 ইন্টু 2। দেখো এটা আসার কথা 111, এটা আসার কথা 111। তো 111 হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের অ্যাটমিক মাস। ওকে হলো, তাহলে আমরা এটা সূত্রে বসাই, এই জিনিসটা মুছে দেই, আমার মনে হয় না লাগবে। আচ্ছা এটা বুঝে নাও, এটা তুলে নাও, এরপরে আমরা এখানে যাব, সূত্রে যাব। জিনিসটা ইজি, কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা দরকার, কোনটা কি কিভাবে বের করতে হয় সেই জিনিসগুলো বুঝতে হবে। তোমরা এটা তুলে নাও, আমি একটু টাইম দিচ্ছি, তুলে নিয়ে আমাকে জানাও।
ওকে, এখন ম্যাথে ফিরে যাই। আমি জায়গা বাড়ানোর জন্য জাস্ট এটা মুছে দিচ্ছি। আই হোপ কিভাবে অ্যাটমিক মাস আসছে ক্যালসিয়াম ক্লোরাইডের এটা ক্লিয়ার, আর সলিবিলিটিটা কিভাবে বের করতে হবে এই জিনিসটা আমি বুঝাতে পারছি। ওকে, আর এই সূত্রটাও ক্লিয়ার। ও শিট, ওকে। এখন একটা জিনিস আমাকে বের করতে হবে, মোল সংখ্যা। মোল সংখ্যাটা আমাদের বের করতে হবে। আমার দেওয়া আছে ওয়েট, আমি মাসটা বের করে নিয়েছি। মাস আমরা দেখলাম 111, অ্যাটমিক মাস 111। ওয়েট আমরা জানি 75.5 গ্রাম। তখন আমরা মোল সংখ্যাটা বের করে ফেলি। n = 75.5 ডিভাইডেড বাই 111। আমার মোল সংখ্যা বের হয়ে গেল 0.679। এই মোলটা, এই 0.679 এই মোলটা আছে 100 ml এ। 100 ml এ আমার মোল আছে 0.679। আই হোপ এটা ক্লিয়ার। এখন সোজা ম্যাথ জাস্ট মাথা ক্লিয়ার করে ভাবো, 100 ml এ যদি আমার এটা থাকে 1000 ml এ কত হবে? 10 দিয়ে গুণ হবে না? যদি ওভাবেও না পারো আমরা ঐকিক নিয়ম দেখি। ঐকিক নিয়মে কি হয়? ঐকিক নিয়ম এরকম হয় না যে 100 ml এ এত, 1 ml এ এত, 1 ml এ 0.679 ডিভাইডেড বাই 100, তাহলে 1000 ml এ কত? 0.679 into 123 divided by 100. 0 কাটা, এটা 10 থেকে, 10 না? আমি জাস্ট ঐকিক নিয়মে দেখালাম যদি এই জিনিসটা মাথায় না ঢোকে, জাস্ট এই কারণে। তো 1 লিটারে কত? 6.79 মোল পার লিটার না? কনভার্সনটা আই হোপ বুঝা গেছে। কনভার্সনটা কিন্তু ইজি, একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে, এটাই যা। আমরা কি করলাম? আমরা প্রথমে দেখলাম যে আমাদের বলে দিয়েছে 100 ml ওয়াটারে কতটুকু, কয় গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে। ঠিক আছে, কয় গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে আমরা এটা জেনে গেলাম, সেটা হচ্ছে 100 ml এ। তো আমরা বের করলাম কত মোল আছে 100 ml এ। 100 ml এ আমরা দেখলাম 0.679 ml, 0.679 মোল আমাদের 100 ml এর ভিতরে আছে ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে আমরা বের করতে চাচ্ছি মোলার সলিবিলিটি। মোলার সলিবিলিটি মানে কি? কত মোল আছে, কত মোল ক্যালসিয়াম ক্লোরাইড আছে 1 লিটারে। 1 লিটারে কত মোল আছে। তো এটা বের করার জন্য আমরা প্রথমে 100 ml এ কত মোল আছে এটা বের করে নিলাম। এরপর আমরা বের করলাম যে 1 লিটারে 1000 ml এ কত আছে। তাহলে আমাদের বের হয়ে গেল মোলার সলিবিলিটি। এই জিনিসটাই কিন্তু আমাদের মোলার সলিবিলিটি। মোলার সলিবিলিটিটা ক্লিয়ার রাখতে হবে যে 1 লিটারে কত মোল দ্রব ওই দ্রাবকে আছে। 1 লিটার দ্রাবকে কত মোল দ্রব আছে, এই জিনিসটাই ইন্ডিকেট করে ওইটার মোলার সলিবিলিটি। আই হোপ দ্যাটস ক্লিয়ার। এখান থেকে ম্যাথ আসলে তোমরা আটকাবা না, আই হোপ। এটা ইজি একটা জিনিস। এটার মেইন জিনিস হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার থাকা। কনসেপ্টটা মোলার সলিবিলিটি থেকে আসার সম্ভাবনা আছে। যদি সলিবিলিটি থেকে কোনো কোয়েশ্চেন আসে তাহলে মোলার সলিবিলিটি থেকে আসবে। আর মোলার সলিবিলিটিটা আই হোপ ক্লিয়ার যে 1 লিটার দ্রাবকে যত মোল দ্রব ডিজলভ থাকবে বা দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে ওইটার মোলার সলিবিলিটি। আই হোপ ইটস ক্লিয়ার। গেল, আমরা তখন নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, এটা কেএসপির সাথে রিলেটেড। আমরা আগে কেএসপিটা করে ফেলি, কেএসপি কেআইপি করে ফেলি, এরপরে এটা ব্যাক করব।
কেআইপি কেএসপি কেআইপি কেএসপি হচ্ছে ওকে কেএসপি কি আগে আমরা কেএসপি করব কেএসপি হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট কনস্ট্যান্ট solubility product constant and solubility product constant মানে কি রাইট আচ্ছা এক সেকেন্ড তোমরা ওই ম্যাথ পর্যন্ত বুঝছো কিনা আমাকে আগে জানাও ও ম্যাথটা বুঝছো কিনা ওটা আমাকে জানাও আমি সাথে সাথে এখানে চলে আসছি আচ্ছা ঠিক আছে কেএসপি কি আমি এটা ওকে আমি কেএসপিতে যাই কেএসপি হলো আচ্ছা কেএসপি হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে কি এটা একটা ধ্রুব সংখ্যা যেটা সাম্যাবস্থায় থাকলে তার দ্রাব্যতা নির্দেশ করে সাম্যাবস্থা মানে কি সাম্যাবস্থা মানে হচ্ছে আমি এটাকে কই গেল লেটস সে আমি সেম পানি নিলাম পানিতে লবণ দিলাম লবণে ডিসলভ হলো এইটা পুরাপুরি NaCl টা পুরাপুরি ডিসলভ হয়ে গেছে তো এটা সাম্যাবস্থায় আসছে Na প্লাস আর Cl মাইনাস এটা ফর্ম করছে এটাতেই আছে এটা আয়নিত অবস্থায় আছে এই যে পুরোপুরি দ্রবীভূত হয়ে গেল এই দ্রবীভূত হওয়ার পরে যে সলিবিলিটিটা থাকে সেটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট কনস্ট্যান্ট আচ্ছা ঠিক আছে আমরা একটু উদাহরণে যাই উদাহরণ অনুযায়ী লেটস সে এই ম্যাথ দিয়ে করবো এই ম্যাথটা পরে থাক এটা পরের স্লাইডে দিয়ে এলে ভালো হতো আচ্ছা এক সেকেন্ড আমি একটা পেজ নেই ওকে লেটস সে BaSO4 একটা এটা ডিসলভ হয়ে Ba2 plus না shit Ba2 plus SO4 2 minus Ba2 plus SO4 2 minus এটা ফর্ম করছে ওকে আচ্ছা ঠিক আছে আর গেল ওকে এক সেকেন্ড এখান থেকে কিন্তু এটা ফর্ম হয়েছে এটা যে ফর্ম হয়েছে এখানে এম এটা এম কোনটা এখানে এম হচ্ছে Ba2 প্লাস কে আমরা এম ধরলাম Ba2 প্লাস এম কি রে ওয়েট এক সেকেন্ড ওকে Ba2 প্লাস কে আমরা এম ধরলাম এম এর উপরে দেখো Ba2 প্লাস একটা হয়েছে আর এটা আসছে কি SO4 2 মাইনাস তো এখানে M2 প্লাস এটা Ba2 প্লাস আর এটা যে এটার উপরে স্কয়ার আসলো এটাকে আমরা অনেস্টলি এইভাবে লিখি
যে এ বি এটা ডিজলভ হয়েছে, এটা ডিজলভ হওয়ার পরে এ প্লাস আসছে আর বি মাইনাস আসছে। এই যে এ প্লাস বি মাইনাসটা আসলো, এটা যে ডিজলভ হয়ে গেল, এটা হওয়ার পরে কেএসপিটা হচ্ছে এ আর বি এর গুণফল, এটা সলিবিলিটির গুণফল। এই দুইটার যে সলিবিলিটিটা ওই সাম্যাবস্থায় থাকবে, ওটার গুণফলই হচ্ছে কেএসপি। তো BaSO4 আমরা যখন দেখলাম বেরিয়াম সালফেটে বেরিয়াম 2+ এর যে সলিবিলিটিটা ছিল সাম্যাবস্থায়, ওইটা সাম্যাবস্থাটা লিখবো Ba2+ এর, আর এটা হচ্ছে SO4 2- এর। এটার উপর একটা স্কোয়ার থাকবে, এটার উপর একটা স্কোয়ার, এটার উপর একটা স্কোয়ার। এখানে যে সলিবিলিটিটা, এখানে আমি তো জানি না সলিবিলিটি কি এখন পর্যন্ত। তো এদের দুইটা সলিবিলিটি যদি আমরা গুণ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এটা কেএসপি। কারণ আমরা এটা ম্যাথে চলে যাই। আই হোপ কেএসপি জিনিসটা ক্লিয়ার, যে কেএসপি জিনিসটা কি, মানে সাম্যাবস্থায় যখন সেটা আয়নিত হয়ে যাবে, আয়নিত হওয়ার পর দুইটার যে সলিবিলিটিটা থাকবে ওটার গুণফলকে আমরা বলতেছি কেএসপি। ওকে, ক্লিয়ার। এখন আমরা এটা ম্যাথ করে ফেলি, এটা মুছে দেই। এটা মুছে দেই, কোশ্চেনটা পড়ি। The KSP of PbI2 is 7.9 into 10⁻⁹. Calculate the molar solubility of PbI2. আমার মোলার সলিবিলিটি বের করতে বলছে। ঠিক আছে, আমরা করি। এখন আমরা দেখতেছি PbI2 কিভাবে আয়নিত হয়। PbI2 কে আমরা আয়নিত করব। PbI2 আয়নিত হলে Pb2+ হবে, lead 2+ plus 2 iodine মাইনাস গেল। এই যে এটা আয়নিত হয়ে গেল। প্রথমে আমরা এটাকে আয়নিত করে নিলাম, এটা হচ্ছে এটা সাম্যাবস্থা, এটা হচ্ছে এটা সাম্যাবস্থা, এটা সাম্যাবস্থায় আছে। এখন সাম্যাবস্থায় থাকাকালীন এটা কেএসপি বের করতে হবে আমাদের, কেএসপি আমাদের বলে দিছে, আমাদের সলিবিলিটি বের করতে হবে। এখন এটার জন্য ধরে নিলাম লেডের সলিবিলিটি এস আই সেম থাকবে, যেহেতু এটা সাম্যাবস্থায় আছে, দুইটার সলিবিলিটি সেম থাকবে না। তো এটা হচ্ছে এস, এটারও এস, এটা আমরা ধরে নিছি, জাস্ট ধরা। তো কেএসপি বের করতে গেলে কেএসপি ধরলাম Pb2+ আর I-2 স্কোয়ার, লেখাটা বাজে হচ্ছে। আর এটার সলিবিলিটি এস, এটা সলিবিলিটি এস, তো এস ইন্টু ওয়েট 2i না, ও এটা হচ্ছে 2s, যেহেতু এটা 2i হয়েছে, এটা দুই ভাগে ভাগছে না, সরি এটা 2i হয়েছে, এই যে এখানে 2, তাহলে এটা দুইটা আয়োডিন পাওয়া গেছে। তাহলে এখানে এটা সলিবিলিটি হবে 2s, এটা সলিবিলিটি হবে 2s, আর লেডের সলিবিলিটি হবে s। তো লেডের সলিবিলিটি s আর আয়োডিনের সলিবিলিটি হচ্ছে 2s, 2s এর উপর স্কোয়ার, যেহেতু একটা 2 আছে সেহেতু এর উপর স্কোয়ার হবে। তো এটা আসে 4s³। এটা হচ্ছে এটা কেএসপি। সলিবিলিটি আমরা জানি না, সলিবিলিটি এস কে ধরে নিয়ে আমাদের কেএসপি আসে, আমাদের কেএসপি আসে 4s³। এখন 4s³ ইকুয়াল টু কত আমাদের বলে দিছে, তো 7.9 into 10⁻⁹। এই যে সলিবিলিটিটা আমরা বলে দিছে, তখন আমরা বলতে পারি না এটা ইকুয়াল টু এটা, তখন আমরা তো বলে নিলাম এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা হলে 4 কে আমরা ওই পাশে ভাগ করে দিই। চলো আমরা 4 কে পাশে ভাগ করে দিই। 7.9 into 10⁻⁹, 7.9 into 10⁻⁹ divided by 4, 1.975 into 10⁻⁹ আসে। এই যে এটা আসলো, এরপরে এস, এখানে কিউব আছে সেহেতু আমরা কিউবিক রুট করে দিলাম।
এই যে অ্যান্সারটা আসলো এটাকে কিউবিক রুট এটাকে কিউবিক রুট করে দিলে আমাদের আসে, এখানে অ্যান্সারটা লিখি নেই না, অ্যান্সার আসে 1.254649 ও ইন্টু 10 টু দি পাওয়ার -3। এত বড় লেখা লাগবে না, প্রথম 4টা অপশন নিলেই হবে, আমি হুদা এত বড় লিখছি। 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিখলে হবে। তো এটা সলিবিলিটি কিন্তু আমরা কেএসপি থেকে বের করলাম। প্রথমে বের করে নিলাম সলিবিলিটিকে, আমরা এস ধরে নিলাম। এস ধরে নিয়ে যেভাবে আমাদের এখানে আয়নিত হয়েছে সেই আয়নিত অনুযায়ী আমরা কেএসপি গঠন করলাম। কেএসপি গঠন করে আমরা ওখান থেকে জাস্ট সলভ করে নিলাম যে এস কি হতে পারে। আচ্ছা, এটা যদি বোঝা হয়ে থাকে তাহলে আমরা নেক্সটে যাব। কেএসপির আগে একটা ম্যাথ করে আমরা আয়ন আইডেন্টিফিকেশনে যাব। ওকে আইপি, তোমরা আমাকে বলো কতদূর হয়েছে। ওকে, দেখি কোশ্চেনটা পড়ি আমরা। কোশ্চেনের নাম্বার দেওয়া উচিত। ও আচ্ছা, যাই হোক, the KSP of calcium fluoride is 3.9 into 10 to the power -11. Calculate the molar solubility of calcium fluoride in pure water and then 0.1 molar NaF solution. এর মধ্যে এই যে দেখো, এটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড আর এটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। ক্যালসিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম ফ্লোরাইড, এখানে কিন্তু ফ্লোরাইড আয়নটা কিন্তু সেম। এটা যখন ডিজলভ হবে তখন ফ্লোরাইড আয়নটা সেম হবে, তখন এটাকে আমরা কি বলি? আমরা এটাকে কমন আয়ন এফেক্ট বলি। এটাকে যখন আমরা মিক্স করলে সেম আয়ন পড়বে। এই যে সেম আয়নটা হলো, এটা সলিবিলিটিতে একটা প্রভাব পড়বে, এটাকে আমরা বলি কমন আয়ন এফেক্ট। আচ্ছা, ওই ম্যাথটা আমরা করব। আগে দেখি শুরুতে প্রথমে পিওর ওয়াটারে কি হয় এটা দেখে নেই। পিওর ওয়াটারটা হয়ে গেলে আমরা পরে যাব যে এটা কমন আয়ন এফেক্টে কীভাবে প্রভাব ফেলে। আচ্ছা, তো প্রথমে আমাদের ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি দিয়ে দিচ্ছে 3.9 into 10 to the power -11। আমাদের মোলার সলিবিলিটি বের করতে হবে পিওর ওয়াটারে। আচ্ছা, প্রথমে দেখলাম ক্যালসিয়াম ফ্লোরাইড কিভাবে ভাঙে। ক্যালসিয়াম ফ্লোরাইড ভাঙে এভাবে, ক্যালসিয়াম 2+ প্লাস 2F-। ক্যালসিয়াম ফ্লোরাইড ভেঙে গেল। এটা এখন কেএসপি বের করি। কেএসপিতে এখানে দেখো, এখানে 2F না, তাহলে এখানে 2S হবে আর উপরে একটা স্কোয়ার হবে যেহেতু এখানে একটা 2 আছে। গেল। তো এটারও কেএসপি আগেরটার মতো, আগেরটা যেভাবে করছিলাম সেরকম এখানে কেএসপি হবে 4S³ অ্যান্ড 4S³ প্লাস আমাদের যেখানে দিয়ে দিছে না কেএসপিটা 3.9 into 10 to the power -11। এটা দিয়ে আমরা এস বের করে ফেলতে পারবো না আগের মতো? সেম প্রসিডিওর, আগে যেভাবে করছি সেভাবে। ঠিক আছে, তারপর আমরা ম্যাথটা করে ফেলি। কেএসপিটা কি আসে 4S³ 4S³ = 3.9 into 10 to the power -11। আমার লেখাটা মেবি বোঝা যাচ্ছে না, যেখানে এটা 11 লিখছি, এটা 4 হয়ে গেছে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা এসটা বের করে ফেলি। এস বের করতে হলে 3.9 into 10 to the power -11 ডিভাইডেড বাই 4 আসলো।
এটাকে আমরা রুট কিউব করব, সরি কিউবিক রুট করব। কিউবিক রুট করলে 2.15 ইন্টু 10 টু দি পাওয়ার -4 আসে। হ্যাঁ, তো এটা যে আসলো, এটাই হচ্ছে আমার মোলার সলিবিলিটি। আই হোপ এই ম্যাথটা তোমরা করতে পারবে। এখানে আমি করে দিছি, তোমরা স্লাইডস দেখলে বুঝতে পারবে যে এটা ম্যাথটা কীভাবে করা হয়েছে। এর আগের ম্যাথটা যেভাবে করছে এটা সেম, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। নেক্সটে যাই, এটা হচ্ছে কমন আয়ন এফেক্ট। কমন আয়ন এফেক্টটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। একটু কঠিন কোশ্চেন করলে কমন আয়ন এফেক্ট থেকে একটু দিতে পারে। এটা কমন আয়ন এফেক্ট আমার মনে হয় আমি বুঝাতে পারছি যে কাকে বলে। ওকে, তো যাই। In 0.1 molar NaF solution, sodium fluoride solution, ফ্লোরাইডের কমন আয়ন হচ্ছে এই যে 0.01 মোলার। তখন আমি কেএসপি যখন বের করব, কেএসপিতে এখানে কি হলো, কেএসপিতে আগে তো আমার এখানে ভাগ হয়েছে কিভাবে, এভাবে ভাগ হয়েছে না। এখন এই যে ফ্লোরাইড আর এই যে এটা ভাঙছে, এটা কমন না, সেম জিনিস না। মানে এটার আমার হচ্ছে মোলারিটি দিয়ে দিছে, এটার মোলারিটি 0.1 মোলার। তো এটা অ্যাড হবে না যখন আমি এটার কেএসপি বের করব। এটা কেএসপি বের করলে তো এটা অ্যাড হবে, যেটা আমার যত মোলার কমন আয়ন দিয়ে দিচ্ছে এটা তো অ্যাড হবে, ঠিক না? তো এটা কেএসপি বের করার সময় আমরা কি করব, আমরা প্রথমে এই এসটা হচ্ছে কিন্তু এটা ক্যালসিয়ামের, প্রথমটা ক্যালসিয়াম 2+, পরে যখন ফ্লোরিনেরটা আসলো, ফ্লোরিনেরটা লেখার সময় আমরা এটাটাও যোগ করব, এটাটাও যোগ করব। এটার তো আমি ধরে নিছি এটার সলিবিলিটি এস, তো এটা তো আসে 2, এটা সলিবিলিটি 2s আসে, এটা সলিবিলিটি 2s, এটা সলিবিলিটি আমাকে বলে দিচ্ছে 0.01 মোলার। তো এটা আমি এখানে আনলাম, অ্যাড করলাম s 0.01 প্লাস 2s পুরাটা স্কোয়ার, কারণ এখানে যে অ্যাড হয়েছে এখানে 2 আছে, এখানে স্কোয়ার হলো। এটা কেএসপি আমরা আনলাম, এটা আনার পরে এটাকে আমরা নগণ্য ধরি, এটাকে 2s কে আমরা নগণ্য ধরি, এটা আসে না, এটা ম্যাথে আসে না। এটাকে নগণ্য ধরে আমরা এটাকে ম্যাথ করি, এটাকে নিয়ে ম্যাথ করি, তখন এটাকে স্কোয়ার করার পর s ইন্টু এটা হয়ে যায়। তখন আমরা যখন হিসাব করতে যাই তখন আসে s ইকুয়াল টু কেএসপি ডিভাইডেড বাই এই যে 0.01 হোল স্কোয়ার, এটা চলে আসে। এটা আসলে আমার তো কেএসপি দেওয়াই আছে, কেএসপি দিলাম আমি 3.9 ইন্টু 10 টু দি পাওয়ার -11। এটা দেওয়ার পরে আমি এই যে নিচে 0.01 মোলার স্কোয়ার এটা দিলাম, তাহলে আমার সলিবিলিটি চলে আসলো না। আই হোপ বুঝতে পারছো জিনিসটা, যে কেএসপি আমার দেওয়া আছে আর এখানে যে 2s কে আমরা নগণ্য ধরি, এটা আসে না, এটাকে পুরাটা স্কোয়ার করলে এটা 2s হচ্ছে নগণ্য হয়ে যায়। এটাকে নগণ্য ধরে আমরা এটাকে বাদ দিয়ে দিই, এটাকে বাদ দেওয়ার পরে 0.01 কে আমরা স্কোয়ার করি, 0.01 কে স্কোয়ার করে আমরা কেএসপি দিয়ে ডিভাইড করলে সলিবিলিটি চলে আসে। এরপরে এটাকে ডিভাইড করলাম, দেখি কি আসে, 3.9 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 6.9 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মোল পার লিটার, এটাই আসে। আচ্ছা ঠিক আছে, এটা গেল। আই হোপ কমন আয়ন জিনিসটা বুঝছো, কমন আয়ন এফেক্টটা কেন হয়, কিভাবে হয়, ম্যাথ কিভাবে করতে হবে। ওকে, পরেরটা যাই। ওকে, আয়ন আইডেন্টিফিকেশন পুরোটা মুখস্থের বিষয়, এখানে বুঝাবুঝি কিছু নাই। এটা ল্যাব, পুরাটা ল্যাবের জিনিস, এটা ল্যাবে বুঝতে হবে। কিন্তু আপাতত আমরা কয়েকটা জিনিসকে মুখস্থ করতে পারি। কীভাবে মুখস্থ করবো এখন আমরা দেখি। হ্যাঁ, প্রথমে আমরা ফ্লেম টেস্ট দেখি। আয়ন আইডেন্টিফিকেশন কয়েকভাবে করা যায়, এর মধ্যে একটা হচ্ছে ফ্লেম টেস্ট। ফ্লেম টেস্ট
আমরা ক্যালসিয়ামের ফ্লেম টেস্ট করলে পাই পেল ভায়োলেট, জাস্ট পেল ভায়োলেটটা মনে রাখবা। আমরা পটাশিয়াম আয়ন পাই হচ্ছে পেল, যখন এটা ফ্লেম টেস্ট করে যখন আমরা পেল ভায়োলেট পাই তখন আমরা বুঝি যে এটা পটাশিয়াম আয়ন। যদি কপার আয়নের ফ্লেম টেস্ট করে আমরা ব্লুইশ গ্রিন পাই। সোডিয়ামকে যখন আমরা ফ্লেম টেস্ট করি তখন আমরা গোল্ডেন ইয়েলো পাই। ক্যালসিয়ামের থেকে আমরা ব্রিক রেড পাই। কি করছে? তো পটাশিয়াম দিয়ে কি পাই? পটাশিয়ামের ফ্লেম টেস্টে কি কালার আসে? পেল ভায়োলেট। কপারের কি আসে? তোমরা তুত দেখছো তো না? তো ব্লুইশ গ্রিনটা তো তুতের সাথে আমরা মিলাই না, কপার সালফেট প্লাস 5 অনু পানি, এটাকে আমরা তুতে বলি। তো তুতেটা নীল হয় না, তো সেরকম এটাকে ব্লুইশ গ্রিন। ওটার সাথে মিল রেখে এটা বুঝতে পারো তোমরা যে এটা ব্লুইশ গ্রিন আসে। সোডিয়াম গোল্ডেন ইয়েলো, সোডিয়াম আয়ন গোল্ডেন ইয়েলো। এগুলো সব মুখস্থ করা, আর কিছু করার নাই। আর ক্যালসিয়াম 2+, এটা হচ্ছে ব্রিক রেড। ওকে, এই কয়টা জিনিস আমরা মাথায় রাখবো। গেল পরেরটা। এইগুলা সোডিয়ামকে যদি আমরা পটাশিয়াম অ্যান্টিমোনেট দিই, এটা হচ্ছে পটাশিয়াম অ্যান্টিমোনেট, এটা একটা বিকারক। আমরা যদি সোডিয়ামের সাথে পটাশিয়াম অ্যান্টিমোনেট দিই তাহলে আমাদের সোডিয়াম অ্যান্টিমোনেট আসে। এই সোডিয়াম অ্যান্টিমোনেটের একটা অধক্ষেপ পড়ে, এটা পড়ে যায়, এটা অধক্ষেপিত হয়। এটা অধক্ষেপিত হলে আমরা বুঝবো যে এটা সোডিয়াম ছিল। আমরা জানি না যে এটা সোডিয়াম, আমরা এটা নিলাম, নেওয়ার পরে আমরা সোডিয়াম অ্যান্টিমোনেট দিলাম। সোডিয়াম অ্যান্টিমোনেট দেওয়ার পরে আমরা দেখলাম যে হচ্ছে পটাশিয়াম অ্যান্টিমোনেট দিলাম, তো সোডিয়াম অ্যান্টিমোনেট হলো, এটা পড়ে গেল। তখন আমরা এটা বুঝবো যে এটা সোডিয়াম। মাঝে মাঝে আসে যে কি দিয়ে টেস্ট, যেটা আসবে তোমাদের কোয়েশ্চেনে, সেটা হচ্ছে কি দিয়ে বের করতে হয় যে এটা সোডিয়াম। বিকারকটা কি দিচ্ছ এটা ডিপেন্ড করে। ওকে, আচ্ছা তোমরা বুঝতেছো? কমেন্ট করে জানাও তো। wait এক সেকেন্ড। তো একটা জিনিস লেখা নাই। ওকে, আচ্ছা Fe2+ আমরা কিভাবে বের করব? Fe2+ বের করতে আমরা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিব। এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানেট। তো যে এখানে অধক্ষেপটা পড়বে, এটা একটা অধক্ষেপিত হবে। এটা যে অধক্ষেপিত হবে সেটা হচ্ছে গাঢ় নীল। সরি, আচ্ছা ওকে, এটা ভুল হয়েছে। ওকে, Fe2+ এর জন্য আমরা যে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিব, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিলে এটা হবে হালকা নীল। এটা অন্য কালার দিয়ে লিখি আমি,
আচ্ছা এটা হালকা নীল দিতে, এটা হবে হালকা নীল। এটা একটা হালকা নীল কালার আসবে যদি এটা Fe2+ হয়। আর যদি আমরা ফেরোসায়ানাইড দেই তাহলে এটা আসবে গাঢ় নীল, এটাকে বলে প্রুশিয়ান ব্লু। দেখা তো বাজে কেন, গাঢ় নীল বা প্রুশিয়ান ব্লু। তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে Fe2+। এটা হচ্ছে ফেরোসায়ানাইড, এটা হচ্ছে ফেরোসায়ানেট। যদি হালকা নীল হয় আর ফেরোসায়ানেটের ক্ষেত্রে গাঢ় নীল হবে। আর Fe3+ এর ক্ষেত্রে সেম জিনিস, আমি যদি ফেরোসায়ানাইড দেই তাহলে এটা হবে, আমি যদি ফেরোসায়ানাইড দেই তাহলে এটা হবে গাঢ় নীল, বাট এটার জন্য হবে বাদামি। আই হোপ দ্যাটস ক্লিয়ার। কোনটার ক্ষেত্রে কোন কালারটা আসবে এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা পুরাই মুখস্থ, এটার মধ্যে বুঝাবুঝি অনেস্টলি কিছু নাই। এটা ল্যাব টেস্ট করে এরপরে বুঝতে হয় যে কীভাবে কি আসে। বাট এটা হচ্ছে ইজি জিনিস যে আমি ফেরোসায়ানাইড দিলে কি কালার আসতেছে, ফেরোসায়ানেট দিলে কি কালার আসতেছে, আর Fe2+ এর ক্ষেত্রে আর Fe3+ এর ক্ষেত্রে কি আসতেছে। এই জিনিসটা মাথায় রাখবা যে এটা গাঢ় নীল, এটা বাদামি, এটা গাঢ় নীল বা প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লুটা আসে, জাস্ট প্রুশিয়ান ব্লু বলে দিবে। এটা হচ্ছে হালকা নীল। নেক্সটে যাই। ওকে, Al3+ কে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডে দিই তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা অধক্ষেপ পড়বে। এটা হচ্ছে জেলির মতো সাদা। এটা জেলির মতো একটা সাদা কালার দিবে। জেলির মতো সাদা কালার দিলে আমরা বুঝবো যে এটা অ্যালুমিনিয়াম মের আয়ন। ওকে, গেল। এবার জিঙ্ক 2+ আমরা কিভাবে বুঝবো? সেম, আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা অধক্ষেপ পড়বে। এরপরে এটাকে আমরা হচ্ছে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডে দিব। এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডে দিলে সোডিয়াম জিঙ্কেট আসে। এই সোডিয়াম জিঙ্কেটকে আবার H2S এ দিলে আমরা জিঙ্ক সালফেটের একটা অধক্ষেপ পাবো। এটা দিয়ে আমরা বুঝবো যে এটা হচ্ছে জিঙ্ক। এটা হচ্ছে জিঙ্ক 2+। এভাবে আমরা ক্লিয়ার হব। এইটা অ্যামোনিয়ামেরটা খুব আসে। অ্যামোনিয়ামে এটা যেটা আমরা দেই সেটাকে বলে হচ্ছে নেসলার দ্রবণ। এই জিনিসটা কে বলে নেসলার দ্রবণ। কোশ্চেন এটাই আসে, জাস্ট অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়। এটা হচ্ছে নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ কি? সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে K2H3I4, আর এটা কালার হচ্ছে বাদামি। এটাই, দ্যাটস ইট। আর কয়েকটা দেখে আমরা এখান ক্লাসটা শেষ করে নেই। সেটা হচ্ছে একটা অ্যানায়ন। এখানে আমরা এই বিকারকটা ইউজ করব, AgNO3। AgNO3 এর সাথে যদি আমরা বিক্রিয়া করি প্রত্যেকটার সাথে এই একই জিনিস, একই বিকারক হবে। একই বিকারক এটার সাথে মনে করো এটা বিক্রিয়া করলো, বিক্রিয়া করে AgCl তৈরি করবে। AgCl যখন হবে তখন এটা সাদা রঙের অধক্ষেপ থাকবে। যদি ব্রোমাইড হয় তাহলে AgBr তৈরি করবে। AgBr হচ্ছে হালকা হলুদ হবে, আর আয়োডিন হলে গাঢ় হলুদ হবে। এটাই হচ্ছে আইডেন্টিফিকেশন। আমরা আইডেন্টিফাই কিভাবে করব? আইডেন্টিফাই আমরা এভাবেই করব, যদি ক্লোরাইড আয়ন হয় তাহলে AgCl হবে। AgCl সাদা কালারের,
ব্রোমাইড হয় তাহলে AgBr হবে, AgBr হলুদ কালারের, এটা হচ্ছে হালকা হলুদ। আর আয়োডাইড থাকলে সেটা হচ্ছে গাঢ় হলুদ। এটাই মেইনলি কোশ্চেন আসলে এখান থেকেই হবে। আমি সব ইম্পর্টেন্ট পার্টগুলো কভার করছি। আই হোপ দিস ইজ মোর দ্যান এনাফ and you like the class. I really hope I tried my best, and yeah, I hope you guys enjoyed the class. And this is all, honestly. I have covered a lot more things. I have covered a lot, honestly. Anything that could come from the chapter 2, anything that could come from qualitative camp, honestly. Okay, so this is all. I really hope you liked the class and you have learned a lot. If you have any comments, if you have any questions, please ask me. I'll be here for a while and then I'll tell goodbye. যদি কোনো কোয়েশ্চেন থাকে, feel free to ask. আর ক্লাসটা কেমন লাগলো জানাও। Okay, thank you so much for being with me. I really enjoyed taking the class, and this is all. Thank you so much. Hope to see you in the next class. Till then, study well and stay good. Okay, bye bye.